একটা দুইটা নয়, ভারতের পাঠানো ৭৭টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। এই কথাটি শুধু একটা বাক্য নয়, বরং উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর দেশের ক্রমবর্ধমান উত্তেজনার একটি জীবন্ত প্রমাণ। শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যে বিবৃতিটি দিলেন, তাতে সারা দেশের গণমাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। তিনি বলেন, ভারতের পাঠানো ৭৭টি ইসরায়েলি হারপ ড্রোন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে। শুধু সামরিক নয়, এসব ড্রোনের লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা, স্কুল, হাসপাতাল, এমনকি জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত। এই ঘটনা হঠাৎ করে ঘটেনি, এর পেছনে রয়েছে কয়েকদিনের এক ধরনের নিঃশব্দ যুদ্ধ, যা এখন উচ্চস্বরে প্রকাশ পাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীর বিবরণ অনুযায়ী বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধ্বংস করা হয় ২৯টি ড্রোন। এরপর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আরও ৪৮টি ড্রোনকে টার্গেট করে ভূপাতিত করা হয়। সব মিলিয়ে ৭৭টি অত্যাধুনিক ড্রোন ধ্বংস এটি শুধুই কৌশলগত সাফল্য নয়, এটি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি তাৎপর্যপূর্ণ বিজয়, বিশেষত ইসরায়েলের প্রযুক্তি দিয়ে পরিচালিত এমন ড্রোনের বিরুদ্ধে। অন্যদিকে ড্রোন হামলার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখাতেও ভারতীয় বাহিনী সক্রিয় হয়ে ওঠে। পাক অধিকৃত কাশ্মীরের হাজিরা, ফরওয়ার্ড কাহুটা এবং খুইরাট্টা অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী গোলাবর্ষণ চালায়। এতে অন্তত ৫ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন এবং ৭ জন গুরুতর আহত হন। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়। এক সূত্র জানিয়েছে, বাটাল সেক্টরের বিপরীতে ধর্মশাল ২ পোস্টে পাল্টা হামলা চালালে ভারতীয় সেনারা সাদা পতাকা উত্তোলন করতে বাধ্য হয়। পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা না হলেও নিরাপত্তা সূত্র এই ধরনের সাদা পতাকার ব্যবহারকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করছে, যা যুদ্ধ পরিস্থিতিতে আত্মসমর্পণের সংকেত হিসেবেই বিবেচিত হয়। পাক সেনাবাহিনী এক বিবৃতিতে বলে, সীমান্তে ভারতে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত, কঠোর এবং নির্ভুলভাবে। এক সিনিয়র সামরিক কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি এবং পুঞ্চে পাকিস্তান সেনাবাহিনী ভারী গোলাবর্ষণ শুরু করে। তাদের ভাষ্য অনুযায়ী এই গোলাবর্ষণে ভারী কামান ও হাওয়াই গোলা ব্যবহার করা হয়। ভারতও পাল্টা আক্রমণ চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এবং এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়, যদিও এসব তথ্যের স্বাধীন কোনো যাচাই তখনও হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তান ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে জম্মু কাশ্মীরে হামলা চালিয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলেই প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইসলামাবাদ স্পষ্ট ভাষায় জানায়, তারা ভারতে কোনো ড্রোন কিংবা মিসাইল হামলা চালায়নি, বরং এই ধরনের মিথ্যা প্রচার ভারতের এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যার মাধ্যমে তারা জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে চায়। এমনকি পাকিস্তানের এক সিনিয়র কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, ভারত দাবি করেছে পাকিস্তান তাদের ১৫টি শহরে মিসাইল ছুড়েছে, এটি হাস্যকর। তিনি আরও বলেন, আমরা চাই যুক্তরাষ্ট্র আমাদের দেওয়া স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণ করে সত্যতা যাচাই করুক। এই বক্তব্য শুধু ভারতের দাবিকে মিথ্যা প্রমাণ করে না, বরং পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে আন্তর্জাতিক মঞ্চে। এই বক্তব্যের সমর্থনে এক প্রতিক্রিয়া দেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, ভারতে পাকিস্তানের মিসাইল হামলা দাবিটি এতটাই অযৌক্তিক ও বানানো যে এটি শুনলে মানুষ শুধু হাসবে। তিনি এটিকে ভারতের ডেসপারেট ম্যানুভার বলে আখ্যা দেন এবং বলেন, পাকিস্তান এখনো পর্যন্ত কোনো সামরিক হামলা চালায়নি, তবে যদি প্রয়োজনে জবাব দিতে হয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে ভারতে যতটা অস্বীকারী থাকুক, সত্যিটা স্পষ্ট, এই লড়াইয়ে পাকিস্তান এখন একা নয়। প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জাতীয় পরিষদে দাঁড়িয়ে যখন বললেন, ভারতের পাশে আজ শুধুই ইসরায়েল, তখন গোটা সভা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ এই বক্তব্য ছিল কেবল কূটনৈতিক পর্যবেক্ষণ নয়, বরং এক গভীর বাস্তবতা প্রকাশ। দ্য ডনের বরাতে জানা যায়, পাকিস্তানের পক্ষ নিয়েছে চীন, তুরস্ক, আজারবাইজানের মতো শক্তিধর রাষ্ট্রগুলো। শুধু তাই নয়,
ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার এই দেশগুলোর সঙ্গেও প্রতিদিন সরাসরি যোগাযোগ রাখছে পাকিস্তান সরকার। অন্যদিকে ভারত বারবার অভিযোগ করে আসছে সীমান্ত পেরিয়ে পাকিস্তান হামলা চালাচ্ছে, কিন্তু ভারতীয় গণমাধ্যমেই উঠে এসেছে এই হামলার ধরন একেবারেই আগের মতো নয়। TV9 বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতেই কমপক্ষে 400 বার সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা হয়েছে। টার্গেট ছিল ভারতের অন্তত 36টি স্থাপনা। ভারতের সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশির ভাষ্য অনুযায়ী পাকিস্তানের সেনারা শুধু গোলাবর্ষণই করেনি, বরং ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টাও করেছে। সারা রাত ধরে চলেছে ড্রোন হামলার চেষ্টা, যাতে অংশ নেয় বহু সংখ্যক UAV। সেনাবাহিনী দাবি করলেও যেসব হামলা ব্যর্থ হয়েছে, তবু ড্রোনগুলো ভূপাতিত করার পর যখন সেগুলোর ফরেনসিক করা হয়, দেখা যায় সেগুলোর উৎপত্তিস্থল তুরস্ক ও চীন। তবে এখানেই শেষ নয়। এই সংঘর্ষে পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে, সেগুলো সবই যেন এক একটি বার্তা ভারতের উদ্দেশ্যে। ভারতের ফার্স্ট পোস্ট জানায়, পাকিস্তান এই আক্রমণে যে অস্ত্রগুলো ব্যবহার করছে তার অধিকাংশ এসেছে চীনের কাছ থেকে। জে-10C যুদ্ধ বিমান, চীনের চেংদু ইন্ডাস্ট্রি তৈরি এই ফাইটার জেটটিও ছিল পাকিস্তানের অন্যতম চালিকা শক্তি। একসঙ্গে 6টি লেজার গাইডেড বোমা, সাধারণ বোমা, রকেট বহনের সক্ষমতা, 23 মিলিমিটার কামান সহ এটি এক কথায় বহু ভূমিকায় পারদর্শী। পাকিস্তানি চীনের বাইরে একমাত্র দেশ যারা এটি ব্যবহার করছে। আর এই জে-10C থেকেই পাকিস্তান উৎক্ষেপণ করেছে PL-15 ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে 5 গুণ গতি, 300 কিলোমিটার পর্যন্ত পাল্লা, অত্যাধুনিক রাডার প্রযুক্তি সব মিলিয়ে এই অস্ত্র যেন ভারতের আকাশে এক নতুন ধ্বংসাত্মক বার্তা হয়ে উঠেছে। SH-15 হাউইটিজার গান, যা ট্রাক মাউন্টেড এবং মোবাইল শুট অ্যান্ড স্কুট কৌশলে দ্রুত গোলাবর্ষণ করে স্থান বদলে নিতে পারে। প্রতি মিনিটে 4 থেকে 6 রাউন্ড গুলি ছুড়ে এই সিস্টেম। এর গুলির পাল্লা রকেট সহযোগে 53 কিলোমিটার পর্যন্ত। সবচেয়ে বিস্ময়ের বিষয় পাকিস্তানের ড্রোন ইউনিট। উইংলং 2 ও CH-4 ড্রোন দুটি চীনের তৈরি এবং অত্যাধুনিক আক্রমণাত্মক UAV। উইংলং 2 দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারে, উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারির জন্য আদর্শ। CH-4 দেখতে অনেকটাই মার্কিন MQ-9 রিপার ড্রোনের মতো, কিন্তু চীনা প্রযুক্তির শক্তি নিয়ে। পাকিস্তানের এই সামরিক সক্ষমতা একটুও হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি দীর্ঘ সময় ধরে চীনের সঙ্গে কৌশলগত সামরিক সম্পর্কেরই ফল। পাকিস্তানের প্রতিটি পাল্টা হামলা যেন শুধু প্রতিক্রিয়া নয়, বরং আগাম প্রস্তুতির ফল। এই মুহূর্তে কাশ্মীরের সীমান্তে গোলার গর্জন যতটা শোনা যাচ্ছে, তার চেয়ে বেশি প্রতিধ্বনি শোনা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। পাকিস্তানকে থামাতে কেউই এগিয়ে আসছে না, বরং সবাই নিরপেক্ষ থেকেও ভারতের একঘরে অবস্থানকে সামনে এনে দিচ্ছে। যুদ্ধ যদি প্রকৃতই বাধে, তা হবে শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে নয়, বরং একটি প্রাচীন বিরোধের ঘূর্ণিপাকে চীন, তুরস্ক, আজারবাইজান এমনকি মধ্যপ্রাচ্যেরও ভূরাজনৈতিক ভারসাম্যকে টেনে নিয়ে আসবে। এবারের কাশ্মীর যুদ্ধ কেবল মাটি দখলের লড়াই নয়, এটি কে কার পাশে দাঁড়াবে সেই পরীক্ষার মঞ্চ। আর সেই পরীক্ষায় আপাতত পাকিস্তানি যেন বেশি প্রস্তুত, বেশি সংগঠিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি আত্মবিশ্বাসী।